আসসালামাইকুম ডিয়ার আলম স্টুডেন্টস, হোপ ইউ আর ওয়েল। আজকে আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 13 পড়ব। ইউনিট 13-এর আজকে আমরা পড়ব হচ্ছে লেসন 3 এর হেডলাইনটা হচ্ছে সায়েন্টিফিক ব্রেকথ্রু উই আর ওয়েটিং ফর 1। এখানে সায়েন্টিফিক ব্রেকথ্রু নিয়ে দুটো লেসন আছে মোট। আমরা এখন প্রথম লেসনটাই পড়ব। সো দেখি কি আছে এখানে। মানে সায়েন্টিফিক ব্রেকথ্রুস মানে হচ্ছে ঠিক বিস্ময়, বৈজ্ঞানিক বিস্ময়, যেগুলো আমাদের জন্য আমরা কি আছে যে বিষয়গুলোর জন্য আমরা অপেক্ষা করছি। তো সেই দেখি আমাদের জন্য কি কি বিষয় আছে। ওকে, প্রথমে লেখা আছে, দেখো, শেয়ার দ্য ফলোইং ইন্ট্রোডাকশন উইথ ইউর ফ্রেন্ড and give your own views on the opinions expressed in the passage. এখানে দেওয়া আছে যে এই ইন্ট্রোডাকশনটা, এখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে আমাদের মূল লেসনের আগে। সো এটা তুমি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা এবং তোমার নিজস্ব মতামত দিবা এই প্যাসেজটার উপরে। ঠিক আছে, যে প্যাসেজটা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো, Science has grown rapidly over the past few centuries, making things possible that were once considered completely impossible. বিজ্ঞান হচ্ছে খুব দ্রুত উন্নতি সাধন করছে গত কয়েক সেঞ্চুরিতে, মানে গত কয়েক শতাব্দীতে। এবং কিভাবে উন্নতি সাধন করছে, যে কিছু জিনিসকে সম্ভব করছে যেগুলোকে ঠিক এক সময় আমরা অসম্ভব ভেবেছিলাম। যেগুলোকে একসময় আমরা অসম্ভব ভেবেছিলাম, ঠিক সেই জিনিসগুলোকে বিজ্ঞান সম্ভব করছে। যেমন ধরো, ঠিক কিছু জিনিস যে মোবাইলে ভিডিও কল বা ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্ক, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো একসময় আমাদের কাছে কি মনে হচ্ছিল, একসময় আমাদের কাছে অসম্ভব মনে হয়েছিল, কিন্তু এখন এটা সম্ভব। তারপরে আছে, দেখো, Science has done a lot to cure many of our worldly troubles. তো সায়েন্স অনেক কিছুই করেছে, আমাদের পার্থিব জীবনে অনেক সমস্যার সমাধান বিজ্ঞান করেছে। বাট ওয়ান থিং অ্যাবাউট সায়েন্স ইজ দ্যাট ইট ইজ নট পারফেক্ট। কিন্তু বিজ্ঞান সম্পর্কে একটা বিষয় আছে, যে বিজ্ঞান কখনোই পরিপূর্ণ হয় না, অ্যান্ড নেভার উইল বি, এবং বিজ্ঞান কখনোই পরিপূর্ণ হবে না। হ্যাঁ, মানে সায়েন্সে বা বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে শেষ বলতে কোনো কথা নেই। মানে সবসময় নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, নতুন জিনিস আমাদের জন্য আসবে। ঠিক আছে, দ্য রিজন ফর দিস দ্যাট দেয়ার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন সায়েন্স। এবং এটার একমাত্র কারণ হচ্ছে বিজ্ঞানে শেষ বলে কোনো কথা নেই। দেয়ার ইজ অলওয়েজ মোর টু ডিসকভার। এখানে সবসময় আরও কিছু থেকে যায়, আবিষ্কার করার মতো আরও অনেক কিছুই থেকে যায়। সো আমরা প্রথমেই কি নিয়ে পড়ব? প্রথমেই আমরা পড়ব ডিএনএ কম্পিউটার নিয়ে। ডিএনএ কম্পিউটার মানে হচ্ছে এটা এমন একটা প্রযুক্তি যেটা হয়তো কয়েক দশক পরে আমরা পাবো, যে একটা খুব সামান্য একটা জায়গাতে হতে পারে যে একটা আইপডে মানে হাজার বছরের এইচডি ভিডিও আমরা ধরে রাখতে পারবো, বা শুধুমাত্র একটা কম্পিউটারে আমরা শতাব্দীর পর শতাব্দীর তথ্যগুলো আমরা জড়ো করে রাখতে পারবো। মানে হচ্ছে ইনফরমেশন ধারণ ক্ষমতাটা অনেক বেশি হবে। এটা হচ্ছে কি, এটা ডিএনএ কম্পিউটার। ডিএনএ কম্পিউটার সম্পর্কে কি আছে দেখি। ডিএনএ কম্পিউটার, ইমাজিন having an iPod capable of holding thousands of years of high definition video. তো কল্পনা করো যে তোমার কাছে এমন একটা আইপড আছে যেটা 1000 বছরের হাই ডেফিনিশন ভিডিও ধারণ করতে সক্ষম। ঠিক আছে, নর্মালি আমরা ভিডিও একসময় মানে ফোনগুলোতে ভিডিও ধারণ করা যেত
কত 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এখনও ধারণ করা যায়, ঠিক ওরকমই 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা। কিন্তু এমন একটা আইপড থাকতে পারে যেটার মধ্যে কি থাকতে পারে যে হাজার হাজার বছরের হাই ডেফিনিশন মানে এইচডি ভিডিও কি করা যাবে, রাখা যাবে, মানে ধারণ করতে সক্ষম এরকম একটা আইফোনের কথা কল্পনা করো। A DNA computer would make such a device very possible. একটা ডিএনএ কম্পিউটার এরকম একটা যন্ত্র তৈরি করাকে সম্ভব করে তুলবে। সো ডিএনএ কম্পিউটার এরকম একটা যন্ত্র তৈরি করাকে সম্ভব করে তুলবে। ডিএনএ is a substance that living organisms use to store genetic information. মানে ডিএনএ হচ্ছে একটা পদার্থ যেটা একটা জীবন্ত প্রাণী তার ভেতরে জেনেটিক তথ্যগুলো সংরক্ষণ করার জন্য ব্যবহার করছে। মানে একটা জীব দেহে জীবন্ত কোনো প্রাণীর শরীরে যে জেনেটিক যেই তথ্যগুলো মানে বংশগতির যে তথ্যগুলো সেই তথ্যগুলো ধারণ করা আছে ডিএনএর মধ্যে। ওকে, what makes DNA special is that it is extremely efficient when it comes to storing information in a limited space. So DNA কে একটা মানে বিশেষভাবে দেখা হচ্ছে এই কারণে যে এই ডিএনএ কম্পিউটারটা হচ্ছে মানে এমন একটা জিনিস যার মধ্যে খুব সীমিত পরিসরে খুব সামান্য জায়গায় অনেক বেশি পরিমাণে তথ্য ধারণ করে রাখা যায়। ঠিক আছে, সো লাইনটা হচ্ছে হোয়াট মেক্স ডিএনএ স্পেশাল ইজ দ্যাট ইট ইজ এক্সট্রিমলি এফিশিয়েন্ট when it comes to storing information in a limited space. সো অর্থটা কিরকম হবে যে ডিএনএ কে যা বিশেষ করে তোলে তা হচ্ছে একটি সীমিত স্থানে এর তথ্য সংরক্ষণের দক্ষতা। এফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ। ওকে, just 1 milligram of DNA is capable of holding all the printed material in the earth. যে ডিএনএ কতটুকু তথ্য ধারণ করতে সম্ভব, দেখো যে মাত্র 1 মিলিগ্রাম ডিএনএ সারা পৃথিবীতে যতগুলো প্রিন্টেড ম্যাটেরিয়াল আছে মানে ছাপার অক্ষর দেওয়া যতগুলো জিনিস আছে, যত বই কাগজপত্র পত্রিকা যত কিছু আছে সব কিছুই কি করতে পারবে, মাত্র 1 মিলিয়ন ডিএনএ ধারণ করতে পারবে। DNA computing is currently in its infancy, with prototypes such as Maya 2 only capable of showing the concept. So DNA হচ্ছে কি ডিএনএ কম্পিউটারটা এখনো তার শৈশবে আছে, মানে এখনো প্রাথমিক স্তরে আছে, যে ডিএনএ কম্পিউটারটা এখনো সম্পূর্ণভাবে ডেভেলপড হয়নি। হ্যাঁ, তবে শুধুমাত্র কি আছে মায়া 2 এর একটা নমুনা হিসেবে আমরা মায়া 2 সম্পর্কে বলতে পারি, যেটা অনেক বেশি তথ্য ধারণ করতে পারে ধরনের একটা কম্পিউটার। সো এটা জাস্ট কনসেপ্টটা শো করছে আর কি। সো লাইনটা হচ্ছে দ্য ডিএনএ কম্পিউটিং ইজ কারেন্টলি ইন ইটস ইনফ্যান্সি with prototypes such as Maya 2 only capable of showing the concept. So DNA কম্পিউটার এখনো তার প্রাথমিক অবস্থায় রয়েছে, এর একটা নমুনা, যেমন মায়া 2 শুধুমাত্র একটা ধারণা প্রদর্শন করতে সক্ষম। If DNA computing is perfected, computers will become capable of holding amounts of information that are hard to imagine by today's standard. So যদি ডিএনএ কম্পিউটারটা কি করা হয় যে মানে নিখুঁতভাবে তৈরি করা যায়, একদম পারফেক্টলি ডিএনএ কম্পিউটারটা তৈরি হয়ে যায়, তাহলে কি হবে যে মানে একটা কম্পিউটার এত বেশি পরিমাণে তথ্য ধারণ করতে পারবে যেটা আমরা ঠিক আজকের দিনে আমরা এটা কল্পনাও করতে পারি না। ঠিক আছে, আমাদের ঠিক কল্পনার বাইরে। সো ডিএনএ কম্পিউটিং যদি নিখুঁত হয় তাহলে কম্পিউটার এমন পরিমাণে তথ্য ধারণ করতে সক্ষম হবে
যে বর্তমানের কথা বিবেচনায় কল্পনা করা কঠিন। এরপর আছে পার্মানেন্ট মুন বেস। পার্মানেন্ট মুন বেস মানে হচ্ছে চাঁদে চিরস্থায়ী আবাসস্থল। তো চাঁদে স্থায়ী বসতি। এখন আসো আমরা দেখি পার্মানেন্ট মুন বেস সম্পর্কে কি জানা যায়। দেখো, ever since setting up human habitation in space was first imagined, it was thought that the moon would be the first object to be colonized, since it was close to Earth. So, মানে পৃথিবীর বাইরে মহাশূন্যে যখন থেকে মানুষ বসতি স্থাপনের কথা চিন্তা করেছিল, তখন প্রথমে চাঁদের কথা মাথায় এসেছিল। কারণ হচ্ছে চাঁদ হচ্ছে মানে পৃথিবী থেকে সবচেয়ে কাছের একটা উপগ্রহ। সো লাইনটা হচ্ছে, ever since setting up human habitation in space was first imagined, it was thought that moon would be the first object to be colonized, since it was closest to Earth. মহাশূন্যে জনবসতি স্থাপনের কল্পনা যখন প্রথম শুরু করা হয়েছিল, তখন থেকে এটা ভাবা হয়েছিল যে চাঁদই হবে প্রথম বস্তু যেখানে মানুষ তার বসতি স্থাপন করতে পারবে। কারণ হচ্ছে চাঁদ হচ্ছে পৃথিবী থেকে সবচেয়ে নিকটে অবস্থিত একটা উপগ্রহ। In 1969, when man first worked on the moon, a permanent colony suddenly appeared to be very achievable. তো দেখো, 1969 সালে যখন মানুষ প্রথম চাঁদে হাঁটতে পেরেছিল, তখনই চাঁদে একটা স্থায়ী বসতি স্থাপনের ব্যাপারটা কি হঠাৎ করে মনে হচ্ছে যেন খুব সহজ হয়ে যাবে, যে এটা আমরা করতে পারবো বা অর্জন করতে পারবো, এরকমটা মনে হয়েছিল। তো 1969 সালে যখন মানুষ চন্দ্রপৃষ্ঠে মানুষের পদাচারণা ঘটে, তখন থেকে একটি স্থায়ী বসতি খুব সম্ভবপর মনে হয়েছিল। However, for variety of reasons, both economical and technical, the project was never truly attempted. So, বিভিন্ন কারণে, প্রযুক্তিগত কারণে এবং অর্থনৈতিক কারণে এই প্রজেক্টটা বা এই প্রকল্পটা আসলে সত্যিকার অর্থে কেউ বাস্তবায়ন করার চেষ্টা করেনি। ঠিক আছে, বিভিন্ন রকম কারণ, প্রধানত প্রযুক্তিগত এবং অর্থনৈতিক কারণ। However, NASA currently has plans to have one constructed by 2024. So দেখো, NASA, নর্থ আমেরিকান স্পেস এজেন্সি, নাসা সাম্প্রতিক সময়ে তারা পরিকল্পনা করছে যে চাঁদে তারা 2024 সালের মধ্যেই বসতি স্থাপন করবে। সো এখানে একটা ছবি আছে, দেখো কি আছে, যে চাঁদে যখন প্রথম মানুষ হেঁটেছিল, প্রথম মানুষ চাঁদে অবতরণ করেছিল, ঠিক সেই সময়কার ছবি। ওকে, এরপর আছে দেখো, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইসা also has plans to construct moon base by 2025. So ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইসা তারাও চাঁদে বসতি নির্মাণের পরিকল্পনা করেছে 2025 সালের মধ্যে। জাপান অ্যান্ড ইন্ডিয়া also each have plans to have a base by 2030. So দেখো, জাপান এবং ইন্ডিয়া এই দুটো দেশেরও পরিকল্পনা আছে চাঁদে বসতি স্থাপনের 2030 সালের মধ্যে। The biggest barrier to a base is money. হ্যাঁ, সবচেয়ে বড় বাধা চাঁদে বসতি স্থাপনের সবচেয়ে বড় বাধা হচ্ছে কি অর্থ, মানে অর্থনৈতিক কারণ বা টাকা। কারণ হচ্ছে এখানে চাঁদে বসতি স্থাপন করা, পৃথিবী থেকে চাঁদে বসতি স্থাপন করার জন্য একটা পরিবেশ তৈরি করা, এটার জন্য মানে কয়েকবার পৃথিবী থেকে চাঁদে আসা যাওয়া করতে হবে, ভ্রমণ করতে হবে, এবং সেখানে মানুষের মানে সেইখানে কিছু জায়গাকে মানুষের বসবাসের যোগ্য করে তোলা, সব কিছু মিলিয়ে
এটা বেশ এক্সপেন্সিভ একটা প্রসেস, ঠিক আছে। এবং এখানে খুব খুব উন্নত টেকনোলজিক্যাল সাপোর্ট প্রয়োজন, হ্যাঁ, খুব উন্নত প্রযুক্তিগত ইয়েও প্রয়োজন। তো এখানে অনেক বেশি টাকা পয়সারও ব্যাপার আছে। Many people within NASA, including Buzz Aldrin, have criticized the building of a moon base, saying that NASA should put more focus on different issues like clean energy. So, মানুষের চাঁদে বসতি স্থাপন নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়েছে, এমনকি নাসারও অনেক কর্মকর্তা এর সমালোচনা করেছে। এমনকি বাজ আলড্রিন, যিনি চাঁদে অবতরণকারীদের মধ্যে একজন, তিনিও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন, এই প্রকল্পটা সমালোচনা করেছেন, ঠিক আছে। সবার মতে এটা যে কি বলতে যাচ্ছে যে নাসার কি করা উচিত, মানে ক্লিন এনার্জির মতো বিষয়গুলোর উপরে আরও বেশি দৃষ্টি দেওয়া উচিত, ঠিক আছে। তো এরকম বসতি নির্মাণের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা অর্থ আমরা জানি। তো বাজ অলড্রিন সহ নাসার অনেকেই চাঁদের স্থায়ী বসতি নির্মাণের সমালোচনা করেছেন, এটা বলে যে পরিচ্ছন্ন শক্তির মতো বিভিন্ন ইস্যুতে নাসারকে আরও সক্রিয় হওয়া উচিত। এবার আসো ক্লিন এনার্জি। ক্লিন এনার্জি মানে কি? পরিচ্ছন্ন শক্তি। সো পরিচ্ছন্ন শক্তি বলতে কি বোঝায়? মানে হচ্ছে যেটা এমন একটা শক্তির ব্যবহার, শক্তি বলতে কি, যেটা দ্বারা আমাদের গাড়ি ঘোড়া, কলকারখানা, এই ধরনের জিনিসগুলো চলে, মেশিনারি জিনিসগুলো চলে। তো এই যে মানে মানব সভ্যতার জন্য, এই মানব সভ্যতার অগ্রগতির জন্য এই এনার্জির কোনো বিকল্প নেই। কিন্তু এই এনার্জিটা, এই শক্তিটা কী করছে? আমাদের পরিবেশের ব্যাপক ক্ষতি করছে, অনেক বেশি ক্ষতি করছে। যেখানে মানে অনেক বেশি পরিমাণে তেল পোড়ানো হচ্ছে, কয়লা পোড়ানো হচ্ছে, এবং সেখান থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। এটা ছাড়াও আরও অনেক কলকারখানায় বাহ্য, মানে সব কিছু মিলিয়ে আমাদের সভ্যতার অগ্রগতিটাই আমাদের পরিবেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তো ঠিক সেটা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হিসেবে ক্লিন এনার্জিকে নেওয়া হয়েছে। সো আসলে আমরা ক্লিন এনার্জি সম্পর্কে পড়ি, যেটা হচ্ছে পরিচ্ছন্ন শক্তি, যেটা এমন একটা শক্তি যেটা আমাদের সভ্যতার অগ্রগতিকে অব্যাহত রেখেই আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারবে। Clean energy. While many alternatives to fossil fuels have been investigated, there is still quite way to go before mankind's energy supply is completely renewable. Alternative মানে কি? বিকল্প। ফসিল ফুয়েলস মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি মানে হচ্ছে কি, আমরা আমাদের মাটির নিচ থেকে যে জ্বালানিগুলো আমরা উত্তোলন করে থাকি, যে তেল বা যে কয়লা যেগুলো আমরা উত্তোলন করি, এবং সেগুলোকে আমাদের শক্তি হিসেবে আমাদের কলকারখানায়, আমাদের গাড়ি ঘোড়া বা অন্য যে কোনো প্রজেক্টে আমরা ব্যবহার করে থাকি। তো ঠিক সেটাই হচ্ছে কি ফসিল ফুয়েলস। এবং আরেকটা হচ্ছে যে ফসিল ফুয়েল যেটা আমরা ব্যবহার করছি, জীবাশ্ম জ্বালানি, এটা কিন্তু অনেক বেশি মানে এটা না, নবায়নযোগ্য না, ঠিক আছে। এটা অসীম না, এটা একসময় শেষ হয়ে যাবে, এবং আবার এটাকে আমরা চাইলেই তৈরি করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ওকে, আমরা লাইনটা আবার পড়ি। While many alternatives to fossil fuels have been investigated, there is still quite way to go before mankind's energy supply is completely renewable. জীবাশ্ম জ্বালানির অনেক বিকল্প নিয়ে গবেষণা হয়েছে, কিন্তু মানবজাতি শক্তি সরবরাহ সম্পূর্ণরূপে নবায়নযোগ্য করতে এখনও অনেক পথ যেতে হবে। হ্যাঁ, এখনও আরও অনেক গবেষণা করতে হবে, অনেক বেশি আমাদেরকে খুঁজতে হবে, অনেক পথ যেতে হবে আমাদের মানে নবায়নযোগ্য জ্বালানির উৎস খোঁজার জন্য। As today, about 85% of all energy comes from fossil fuels.
যে আজকে পর্যন্ত আমাদের 85% শক্তি আসছে ফসিল ফুয়েলস থেকে, মানে জীবাশ্ম জ্বালানি থেকে। দ্য রিজন ক্লিন এনার্জি ইজ কনসিডার্ড টু বি ইম্পর্টেন্ট বিকজ ফসিল ফুয়েলস আর নট এক্সপেক্টেড টু লাস্ট মাচ লঙ্গার। সো দেখো এখানে কি আছে, দ্য রিজন ক্লিন এনার্জি ইজ কনসিডার্ড টু বি ইম্পর্টেন্ট, যে পরিচ্ছন্ন শক্তির পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন? কারণ হচ্ছে যে ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি যা আমরা ব্যবহার করছি সেটা কি হবে, আর খুব বেশি দিন আমরা পাবো বলে মনে হচ্ছে না। আচ্ছা, আরও কি কারণ আছে দেখো, দে পলিউট দ্য এনভায়রনমেন্ট, তারা পরিবেশ দূষণ করছে। অ্যান্ড দে হ্যাভ লিড টু ট্রানজিশনস বিটুইন they have lead to tensions between nations, এবং এটা ছাড়াও তারা জাতিতে জাতিতে একটা অসন্তোষ তৈরি করছে। মানে যার কি আছে, যার জীবাশ্ম জ্বালানি যত বেশি আছে তার উপর অন্যরা মানে সেটার উপরে অন্যরা তাদের নিজেদের অধিকার খাটাতে চাচ্ছে। ওকে, so আমাদের লাইনটা হচ্ছে, the reason clean energy is considered to be important is because fossil fuels are not expected to last much longer. They pollute the environment and they have to lead to tensions between nations. ওকে, পরিচ্ছন্ন শক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ জীবাশ্ম জ্বালানি আর বেশি দিন স্থায়ী হবে বলে আশা করা যায় না। তারা পরিবেশ দূষণ করছে এবং তারা জাতিতে জাতিতে মানে বিভিন্ন জাতির মধ্যে উত্তেজনা তৈরি করছে। দেখো ক্লিন এনার্জি কি হতে পারে? ক্লিন এনার্জি হতে পারে সৌরশক্তি, মানে সোলার প্লান্ট স্থাপন করতে পারি আমরা, আর সেটা থেকে আমরা আমাদের গৃহস্থলীর কাজে যেই পাওয়ারগুলো প্রয়োজন হয়, যে বিদ্যুতের প্রয়োজন হয়, সেই চাহিদা আমরা মেটাতে পারি। এরপরে আছে এখানে আছে কি আরেকটা ক্লিন এনার্জি, সেটা হচ্ছে উইন্ড মিল। এটাও ক্লিন এনার্জি বা কি বলা যেটাকে পরিচ্ছন্ন শক্তির একটা বড় একটা অংশ হতে পারে। তো দেখো, দ্য রিজন clean energy is hard to come by is that we have spent the past 150 years dependent on oil and it's quite difficult to make the switch. তো দেখো ক্লিন এনার্জিতে ফিরে আসা আমাদের, মানে ক্লিন এনার্জিতে আসা আমাদের পক্ষে খুব বেশি কঠিন। কেন? কারণ আমরা প্রায় 150 বছর কাটিয়ে দিয়েছি তেলের উপর নির্ভর করে, মানে এটা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করে আমরা আমাদের 150 বছর, আমাদের সভ্যতার 150 বছর কাটিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে, তো ওটা থেকে যে মানে জীবাশ্ম জ্বালানি থেকে ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন শক্তিতে নিজেদেরকে পরিবর্তিত করাটা খুব কঠিন হয়ে যাবে। তো লাইনটা হচ্ছে কি, দ্য রিজন ক্লিন এনার্জি ইজ হার্ড টু কাম বাই ইজ দ্যাট উই হ্যাভ spent the past 150 years dependent on oil and it's quite difficult to make the switch. So পরিচ্ছন্ন শক্তি আসা কঠিন কারণ আমরা তেলের উপর নির্ভরশীল হয়ে গত 150 বছর পার করেছি এবং এটির পরিবর্তন করাটা অবশ্যই কি খুব কঠিন হবে। Some have even suggested that the technology for producing vast amount of clean energy already exists. যে কেউ এটাও মনে করছেন যে ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন শক্তির টেকনোলজি মানে প্রযুক্তি এখনো পর্যন্ত আছে, কিন্তু সেটা আমরা ব্যবহার করতে পারছি না। কেন? বাট ইজ বিং সাপ্রেসড বাই দ্য বিগ ওয়েল কোম্পানিজ, কারণ এই শক্তিগুলোকে বা এই শক্তির ব্যবহারটাকে দমিয়ে রেখেছে কারা? বড় বড় তেল কোম্পানিগুলো, তাদের আর্থিক ক্ষতির আশঙ্কায়। তো দেখো লাইনটা হচ্ছে, some have even suggested that the technology for producing vast amounts of clean energy already exists,
but is being suppressed by big oil companies. সো এমনকি অনেকে এভাবেও বলছেন বা এই কথাও বলছেন যে বিপুল পরিমাণে পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের জন্য প্রযুক্তি অনেক আগে থেকেই আছে, এখনও আছে, কিন্তু কিছু বড় বড় তেল কোম্পানির দ্বারা তাদেরকে দমন করে রাখা হয়েছে। However, যাই হোক, several European countries have produced considerable amounts of clean energy. অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রি মানে হচ্ছে ইউরোপের অনেকগুলো দেশ প্রচুর পরিমাণে পরিচ্ছন্ন শক্তি উৎপাদন করছে। কারেন্ট মেথডস অফ ক্লিন এনার্জি ইনক্লুড উইন্ড, সোলার, জিওথার্মাল, টাইডাল, হাইড্রোপাওয়ার, নিউক্লিয়ার অ্যান্ড বায়োফুয়েল। তো পরিচ্ছন্ন শক্তির উৎপাদনের বর্তমান পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে বায়ু, সৌর শক্তি, ভূতাপীয় শক্তি, জোয়ার, জলবিদ্যুৎ, পারমাণবিক ও জৈব জ্বালানি। সো এই হচ্ছে মানে আমরা আশা করব যে এক সময় আমরা ক্লিন এনার্জির উপর নির্ভরশীল হব এবং জীবাশ্ম জ্বালানিকে ত্যাগ করব। এরপরে আছে কিউর ফর ক্যান্সার, মানে হচ্ছে ক্যান্সারের নিরাময়। আমরা জানি ক্যান্সারকে এখনও একটা মানে খুব মারাত্মক রোগগুলোর মধ্যে একটা রোগ হিসেবে ধরা হয় এবং আমরা অনেকেই মনে করি যে ক্যান্সার হলে মৃত্যু নিশ্চিত, ক্যান্সারের কোনো চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজিজেস অফ দ্য মডার্ন এরা। আধুনিক যুগেও ক্যান্সার হচ্ছে অনেক বেশি ডেডলিয়েস্ট মানে কি মারাত্মক, অনেক বেশি মারাত্মক রোগগুলোর মধ্যে একটা। এরা মানে হচ্ছে যুগ। এভার সিন্স দ্য ডেজ অফ হিপোক্রেটস পিপল হ্যাভ বিন সার্চিং ফর আ কিউর। এমনকি সে হিপোক্রেটিসের সময় থেকেই মানুষ ক্যান্সারের প্রতিকার খুঁজে চলছে। এটা দ্বারা এরকম বোঝানো হলো যে এমনকি অনেক অনেক প্রাচীনকাল থেকেই মানুষ ক্যান্সারের প্রতিকার খুঁজছে। ক্যান্সার ইজ সিমিলার টু কমন কোল্ড in that although there are many ways to treat it. সো একসময় মনে করা হতো যে ক্যান্সার হচ্ছে সাধারণ ঠান্ডা লাগার মতোই একটা রোগ, সাধারণ সর্দির মতো, সর্দি কাশি বা ঠান্ডা লাগার মতো একটা রোগ, যা চিকিৎসার জন্য বিভিন্ন উপায় আছে, বিভিন্ন উপায় বের করা যাবে। কিন্তু সত্যিটা হচ্ছে কি মডার্ন মেডিসিন ইজ স্টিল ইয়ার টু কাম আপ উইথ দ্য কিউর। আধুনিক বিজ্ঞান এখনো পর্যন্ত ক্যান্সারের কোনো প্রতিকার খুঁজে বের করতে পারেনি। দ্যাট ইজ পার্শিয়ালি বিকজ লাইক কমন কোল্ড। এরপরে কি বলা হচ্ছে যে ক্যান্সার হতে পারে যে এর আংশিক কারণ হচ্ছে যে মানে কি আছে যে সাধারণ সর্দির মতো কিছু ক্যান্সার আছে। দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার, অনেক রকমের ক্যান্সার আছে। অ্যান্ড দে আর অল স্লাইটলি ডিফারেন্ট, এবং প্রত্যেকটা ক্যান্সারই কি কোনো না কোনো দিক থেকে ভিন্ন। মানে হচ্ছে এটা ঠিক সাধারণ সর্দি কাশির মতোই মনে করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্যান্সার হচ্ছে কি অনেক রকমের ক্যান্সার আছে, ঠিক আছে। এক রকমের অসুখ হলে সে এক রকমের অসুখ নিয়ে গবেষণা করা হতো এবং ঠিক সেটার একটা প্রতিকার আবিষ্কার করা যেত বা সেটা একটা চিকিৎসা উদ্ভাবন করা যেত। কিন্তু এই ক্যান্সারটা হচ্ছে কি অনেক রূপ নিয়ে আসে, অনেক রকমের ক্যান্সার, এবং প্রত্যেকটা ক্যান্সার তা সব দিক থেকেই একটা থেকে আরেকটা আলাদা, যার কারণে কি করা হচ্ছে যে ক্যান্সার নিয়ে গবেষণা করাটা এত সহজ হচ্ছে না। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, with over 7 million deaths per year, cancer is much more serious than the common cold. সো যখন দেখা যাচ্ছে যে প্রতি বছর 7 মিলিয়নেরও বেশি মানুষ ক্যান্সারের কারণে মারা যাচ্ছে, তখন বলা হচ্ছে না, ক্যান্সার আসলে সাধারণ সর্দি কাশির মতো না, এটার থেকেও অনেক বেশি মারাত্মক। A wide assortment of drugs, chemicals, stem cells, genetically modified viruses, and even arsenic have all been proposed as cancer
ক্যান্সার কিউরস। দেখো বিস্তৃত ধরনের ওষুধের সম্ভাবনা, মানে বিভিন্ন রকমের ওষুধ, ওই ওষুধকে ক্যান্সারের চিকিৎসা হিসেবে প্রস্তাব করা হয়েছে। রাসায়নিক পদার্থ, স্টেম কোষ বা বংশগতভাবে পরিবর্তিত ভাইরাস, এমনকি আর্সেনিক, সব কিছুই ক্যান্সার প্রতিকার হিসেবে প্রস্তাব করা হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে ক্যান্সারের চিকিৎসা এখনো পর্যন্ত উদ্ভাবন করা সম্ভব হয়নি। So dear students, that's all for today. Thank you very much.